টেকিং এ TAK ING, এই INGর ভাগটা এনি করবে। আপনারা আয়ের ঘরে চলে যাবেন, দেখি আমাদের খাদিজা সুলতানা আই অক্ষর দিয়া 10টা ওয়ার্ড কি বলে এবং কতটুকু হোমিওপ্যাথিতে কাজে লাগবে আমাদের কেস টেকিংয়ের ক্ষেত্রে সেটা আমরা দেখি। তাহলে আমরা শুরু করি। আই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই হ্যানিম্যান আশ্রম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রথম সেশন আদর্শ কেস টেকিং বিষয়ে আলোচনা। এটার কেস টেকিংয়ের 3টা অক্ষর ING। এই 3টা অক্ষরের মধ্যে অন্তর্নিহিত একজন ডক্টরের জন্য প্রয়োজনীয় সকল পয়েন্ট যেগুলো আছে আমি এগুলো তুলে ধরার ট্রাই করব। প্রত্যেকটা পয়েন্ট আয়ে 10টা পয়েন্ট থাকবে আলাদা, এনে 10টা পয়েন্ট থাকবে, আর জিতে আলাদা 10টা পয়েন্ট থাকবে। অর্থাৎ আমি 10টা করে মোট 30টা পয়েন্ট এখানে উল্লেখ করব। প্রথমে শুরু করছি আয়ের 10টা পয়েন্ট। প্রথম পয়েন্ট, আইডেন্টিফাই মায়াজোম সাপ্রেশন ডিফারেন্স কজ। আচ্ছা, এখানে যেটা আমরা বুঝবো আমাদের কি শনাক্ত করতে হবে, সেই শনাক্তের ভিতরে আমাদের মূল কজেশন যদি ধরে যাই, মেইন কজেশন সেটা হলো আমাদের মায়াজম, তারপরে অবদমন যেটা আপনাদের সাপ্রেশন হিসেবে দিয়েছি ওখানে সাপ্রেশন, তারপরে আছে ডেফিসিয়েন্সি, তার মানে কী ঘাটতি। এই সমস্ত মূল কারণগুলো অবশ্যই আমাদের রোগীর কাছ থেকে অনুসন্ধান করতে হবে। তাহলে আমাদের রোগের পিছনে কয়েকটা মূল কারণ থাকতে পারে, তার ভিতরে মায়াজম থাকতে পারে। এছাড়াও যদি আমরা অনেক সময় দেখি যে না, মায়াজমে তাকে খুব একটা ক্ষতি করছে না, তাকে ক্ষতি করছে তার সাপ্রেশন বা অবদমন, এবং সাপ্রেশন হতে পারে সেটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল দুটোই হতে পারে। তারপরে কতগুলো অভাব থাকে আমাদের, ঘাটতি, সেই ঘাটতিটাও আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। যেমন একটা রোগী সে ভিটামিন সি বা ক্যালসিয়াম এই ধরনের কোনো কিছুর একটা ঘাটতি বহন করলো, সেখান থেকেও কিন্তু সে রোগী হতে পারে। সেগুলো আমাদের অবশ্যই অনুসন্ধান করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, ইনফার রুট টেন্ডেন্সিস। তার মানে হলো রোগ প্রবণতা, টেন্ডেন্সি, ঠিক আছে। রোগ প্রবণতার ধারাগুলো আমাদের অবশ্যই শনাক্ত করতে হবে। আমাদের যখন এই মায়াজম, ডেফিসিয়েন্সি, তারপরে সাপ্রেশন এগুলো যখন শরীরে বিদ্ধ হয় বা নিবদ্ধ থাকে, তখন একটা প্রবণতা সৃষ্টি হয়, রোগের ধারা বা সূচনা বা আকর্ষণ। সেই টেন্ডেন্সিটা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে যে রোগীটা আসলে কোন টেন্ডেন্সিতে ভোগে। যেমন একটা রোগী বলল, স্যার আমি সব কিছু ভালো থাকি কিন্তু এই ঠান্ডা বাতাস সহ্য করতে পারি না, ঠান্ডা বাতাস লাগলেই আমি অসুস্থ হয়ে যাই। তার মানে ঠান্ডা বাতাসের প্রতি তার অতি সাংসত্যতার জন্য তার সর্দি কাশি জ্বর হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। এই টেন্ডেন্সি মূলত ধরে নেয় তার কনস্টিটিউশন কেমন আছে। কনস্টিটিউশন ধরতে পারলে বোঝা যায় কনস্টিটিউশনের ভিতরে কে লুকিয়ে আছে, কোন মায়াজম লুকিয়ে আছে, তার যোগসূত্র পাওয়া যায়। তৃতীয় পয়েন্ট, আইডেন্টিফাই রিকারেন্ট প্যাটার্নস। তার মানে হলো বারবার ফিরে আসা যে সমস্যাগুলো, সেগুলো আমাদের অবশ্যই শনাক্ত করতে হবে। কারণ বারবার যে ফিরে আসা যে রোগগুলো, সেই রোগগুলো কতগুলো ইঙ্গিত বহন করে। তার মানে সেটা মায়াজম ইঙ্গিত করে, সেটা কনস্টিটিউশন বা ধাতু নির্দেশ করে, অথবা যদি আপনার ডেফিসিয়েন্সি থাকে সেটাকেও কিছুটা নির্দেশ করে। তার মানে আপনার বারবার ফিরে আসার পিছনের রোগগুলো আপনার একটা রোগীকে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করে দেয় যে হ্যাঁ, সে এই একক ধরনের রোগ বা এক ধরনের রোগ বা এক ধরনের মায়াজমে সে আক্রান্ত। অতএব তার চিকিৎসার ধারাটা কীভাবে হবে সেটা বুঝতে আমাদের সুবিধা হয়। চতুর্থ পয়েন্ট, ইন্টারপ্রিট ইনার নিড। তার মানে রোগীর অন্তর্নিহিত মানসিক একটা বার্তা থাকে বা অন্তর্নিহিত একটা চাহিদা বা অ্যাপ্লিকেশন থাকে, সেই চাহিদাটা অবশ্যই আমাদের অনুধাবন করতে হবে। পঞ্চম পয়েন্ট, ইন্টারপ্রিট সিম্বলস অর মেটাফোরস। তার মানে হলো রোগীর ব্যবহৃত কতগুলো কী বলা যায় উপমা বা তুলনামূলক কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের অনুধাবন করতে হবে, যেটা আপনাদের আগে শিখিয়েছিলাম সিম্বলিক সিমটম হিসাবে, ঠিক আছে। সিম্বলিক সিমটম, সে কতগুলো কথা বলবে রূপকে। যেমন স্যার আমার মাথাটায় মনে হয় হাতুড়ি পেটা করছে, তার মানে হাতুড়ি পেটার মতো উপমা। স্যার আমার ব্যথাটা মনে হয় মরিচ লাগার মতো জ্বালা, খেয়াল করেন, মরিচ লাগার মতো জ্বালা, তার মানে মরিচ লাগলে যেভাবে জ্বলে সেটাকে সে তুলনা করে দেয়। স্যার আমার মনে হয় যেন এটা আগুনে পুড়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারগুলো, স্যার আমার ভিতরে মনে হয় যেন ওখানে বিদ্যুতের মতো ব্যথা, বিদ্যুতের তড়িৎ বাহ
তড়িৎবহ ব্যথার মতো, মানে বিদ্যুৎ যেভাবে চিরিক মেরে যায় এই ধরনের ব্যথা। এই যে কথাগুলো, এগুলো হলো সিম্বলিক সিমটম। এই সিম্বলিক সিমটমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে একটা ভাষাকে ডবল ধরে নিতে হয়, দুটো ধরে নিতে হয়। তার মানে সে ব্যথাটার কথা বলেছে এবং সেইটাকে একটা জিনিসের সাথে তুলনা দিয়ে বলেছে। কিসের জন্য? জীবনী শক্তি ওইখান থেকে তাকে উৎসাহিত করেছে। এইভাবে বললে ডাক্তার সাহেব ভালো বুঝবে, এটার অনুভূতিটা এরকম। তার মানে আমাদের যে সেন্সেশন বলতে একটা জায়গা আছে, সেই সেন্সেশনটাও এখান থেকে বেরিয়ে আসে। অতএব এই সিম্বলিক যে সিমটমগুলো, এগুলো আপনারা খুব সুন্দর করে ধরবেন। আমরা কিন্তু এগুলো একদম বেমালুম সাধারণ ডাক্তাররা ভুলে যাই। রোগী বলেছে মরিচ লাগার মতো জ্বালা, ও আর মরিচ লাগে না, ও জ্বালাটা বলে দিয়েছে। তা মরিচ লাগার মতো জ্বালা আর পুড়ে যাওয়ার মতো জ্বালা, এই যে পার্থক্যটা, এটা কিন্তু আমি এইখান থেকেই বের করে নিতে পারি। আমার রোগী বলে দিয়েছে যে এটা মরিচ লাগার মতো জ্বালা, অথবা এটা আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা, আমার এটা পিন ফোটার মতো অনুভূতি, স্যার আমার এটা মনে হয় যেন ওখানে একটা কোনো কিছু দিয়ে সুই ঢুকিয়ে দিয়েছে। তার মানে এই উপমার কথাগুলো যখন বলবে তখন এটাকে খুব গুরুত্ব দিয়ে ধরবেন। ষষ্ঠ নাম্বার পয়েন্ট, ইন্টারপ্রিট ভাইটাল ফোর্সেস ক্রাই অ্যান্ড অ্যাপ্লিকেশন। তার মানে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির একটা চিৎকার আছে, ক্রাই এটা বলেছে, এবং অ্যাপ্লিকেশন আবেদন। তার মানে জীবনী শক্তির একটা আত্মচিৎকার আছে। জীবনী শক্তির কান্নাটা বা জীবনী শক্তির প্রতিক্রিয়াটাই কিন্তু আমাদের লক্ষণ বা ভাষা। কারণ সে যেটা অনুভব করে সেটাই সে মুখ হলো প্রতিনিধি, সেখানে সে বলায়। সেখানে একটা তার ক্রাই বা একটা অ্যাপ্লিকেশন আছে, তার সব কিছু মিলিয়ে একটা আত্মচিৎকারের জায়গা থাকে এবং সেই আত্মচিৎকার থেকে রক্ষারও একটা জায়গা থাকে, সেটা হলো অ্যাপ্লিকেশন। সেই তাহলে আমরা জীবনী শক্তির আত্মচিৎকার এবং জীবনী শক্তির আবেদনকে আমরা খুঁজতে চেষ্টা করব। সপ্তম পয়েন্ট, ইনফার ফ্রম টোন। তার মানে রোগীর কণ্ঠের একটা ওঠানামা আছে। আপনি যখন একটা কথা বলবেন আর আবেগ আপ্লুত হবেন, তখন দেখবেন আপনার গলার স্বর অন্যরকম হয়ে যায়। অনেক সময় তো একদম গলার স্বর আটক হয়ে যায়। যেমন গত পরশুদিন যে আমাদের এখানে একটা কিল হলো, সেই ছেলেটা দেখছি সাক্ষাৎ দিয়েছে একটা টিভি এসে, বলতে যে লাস্টে বললো আমার বাবাকে দিয়ে একদম স্টপ, আর বলতেই পারে নাই। মানে কীভাবে কষ্ট দিয়ে মারলো গুলি দিয়ে, যে সেখানে আটক হয়ে গেছে। দেখলাম আর কথাই বলতে পারে না, সে চেষ্টা করেও আর কথা বলতে পারছে না। তো দেখবেন এরকম আমাদের রোগীরাও যখন কিছু কিছু কষ্টের জায়গায়, বিশেষ করে তার মেন্টাল ডিসঅর্ডারের বা হ্যাঁ বাকরুদ্ধ হয়ে যাওয়া, তার রোগী কিছু কিছু জায়গায় এরকম তার কণ্ঠ ওঠানামা হবে বা বাকরুদ্ধ হয়ে, রুদ্ধ হওয়াটা একদম বন্ধ হয়ে যাওয়া, আর ওঠানামাও কিছু শব্দ হবে। কিছু কিছু জায়গায় দেখবেন একদম খুব বড় স্বরে বলতেছে, কিছু কিছু জায়গায় যে হঠাৎ করে স্বরে নেমে গেছে। এই সংকেতটা আমাদের অবশ্যই ধরতে হবে। অষ্টম পয়েন্ট, ইনটুইট দ্য এসেন্স। তার মানে রোগীর গভীরে কতগুলো আত্মিক বার্তা লুকিয়ে থাকে, সেইটাকে আমাদের বোঝার চেষ্টা হবে। একটা গ্রান বা একটা এসেন্স বা একটা বার্তা, একটা সংকেত, সেই এসেন্সটা খুব সুন্দর। টোটাল যা কিছু রোগী বলল, এর এসেন্সটা কি, সেই জিনিসটাকে আমাদের বুঝতে পারলে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। টোটাল ঔষধের একটা এসেন্স আছে। এখন ঔষধ খুলে পরে এসেন্স নেন না, যেহেতু সব স্পিরিট। তার মানে তার টোটাল যা কিছু বলেছে, তার একটা সুর, তার একটা গ্রান, তার একটা ছন্দ, তার একটা একাগ্রতা আছে। আমাদের রোগী যা কিছু বলেছে সেই টোটালিটির একটা এসেন্স আছে, সেই এসেন্সটা বুঝতে হয়। নবম পয়েন্ট, ইন্টিগ্রেট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কজ। তার মানে রোগীর শারীরিক এবং মানসিক এই দুটোকে, এবং যদি আরও বড় হন ডাক্তার তাহলে আত্মিক, এই তিনজনের সমন্বয় অবশ্যই মিলাতে হবে। বিচ্ছিন্নভাবে চিকিৎসা দিলে হবে না। দেখা গেল আমার রোগীর রোগ যেটা বলল সেইটার সাথে তার বডি কনস্টিটিউশন, এর সাথে কতটা সাদৃশ্য বা কতটা মিল আছে বা কতটা যোগসূত্র আছে। তারপরে মেন্টাল যে লক্ষণগুলো যে পার্টটা বললো সেইটাও এতে আগে, যে রোগ এবং ফিজিক্যাল যে কনস্টিটিউশন তার সাথে কতটা যোগসূত্র আছে, এবং আমার স্পিরিচুয়াল বা সোল বা আত্মার কতটুকু যোগসূত্র আছে, সেই যোগসূত্র মিলাতে হবে। যোগসূত্র যদি মিলাতে পারেন তাহলে খুব হয়। যদি দেখেন যে না এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার রোগ যা বলেছে মেন্টালের সাথে আমার কোনো ঔষধের সাথে তার একক মিল নেই বা সোলের সাথেও তার মিল নেই, তখন কিন্তু একাঙ্গিক চিকিৎসা হয়ে যায়। আপনি যদি রোগীর রোগ, রোগীর কনস্টিটিউশন, রোগীর মাইন্ড অ্যান্ড রোগীর সোল যদি একসাথে সুন্দর মালাগাথি নিয়ে আসতে পারেন, তাহলে ইউরেকা। দশম পয়েন্ট, ইলিস্ট্রেট দ্য ফুল পিকচার। তার মানে হলো সব কিছুর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র বা পূর্ণাঙ্গতা গঠন করতে হবে। সব কিছুর মিলে, ওই আগে যে কথাটা বলেছি ঠিক এটাও এরকম, সব কিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করেন, একটি রচনা তৈরি করেন। এখন আপনি একটা ছবি আঁকলেন পশুর, পা দিলেন হলো গরুর, আবার পাখনা দিয়ে দিলেন ওর ভিতরে আর একটা জিনিসের,
ঠোঁটটা দিয়ে দিলেন বগের, তাহলে হবে? তার মানে ছবি যখন রাখবেন, রোগীলিপির চিত্র যখন করবেন, যত সম্ভব একক রোগী, একক ছবি, একক দোষ বা একক মায়াজম বা একক কনস্টিটিউশনের এভাবে করার চেষ্টা করবেন যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। আচ্ছা, এবার আসবে আমাদের কেস টেকিংয়ের ও আই থেকে শুরু করেছে, এবার এন এবং জি এ দুটো ওর ভাগে আছে, ওইখান থেকে বলবে। তাহলে আমাদের এবার আছে এন। এন এর প্রথম পয়েন্ট, নোটিস প্যাটার্নস। এই প্যাটার্ন বা প্যাটার্নস সম্পর্কে আপনাদের কিন্তু পড়িয়েছি চেম্বারে সম্ভবত, যে প্রত্যেকটা রোগী আমার দেওয়া আছে ফেসবুকে পেজে প্যাটার্ন নিয়ে একটা দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে, প্যাটার্নটা ওইটা খুঁজে পড়ে নেবেন। সব কিছু মিলে একটা প্যাটার্ন থাকে রোগীর, যা কিছু বলে না, রোগীর ধাতুগত গঠন, আচরণ, আবেগ, তার রোগ, তার সব কিছুর সমন্বয়ে একটা কিন্তু প্যাটার্ন চিহ্নিত হয়, সেই চিহ্নিতটা করতে হবে। যেমন আপনার চিন্তা চেতনা, আপনার শিক্ষা দীক্ষা, আপনার মন মানসিকতা, আপনার বংশীয় প্রভাব, আপনার চাকরি, আপনার চিন্তাভাবনা, সব কিছু মিলে কিন্তু আপনার নিজস্ব একটা প্যাটার্ন আছে, যে আমি ওই প্যাটার্নের বাইরে যাই না, এই গণ্ডির বাইরে আমি যাই না, এটার আমি চলি না, এটা আমার যায় না, ওটা আমি করি না, ওটা আমি ওটা নিতে পারি না। এই যে সব কিছু মিলে একটা প্রত্যেকটা রোগী এক একটা প্যাটার্ন, তাই সেই টোটাল প্যাটার্নটাই হলো টোটালিটি অফ সিমটম বা টোটালিটি প্যাটার্ন, একই জিনিস প্রায়। প্যাটার্নটা ধরতে পারলে বলা হয় যে হ্যাঁ এই রোগীর প্যাটার্নটা আমার এরকম। এখন একটা রোগী সে বদমেজাজি, ও লোকটার প্যাটার্নই এরকম, ওই লোকটার চলাফেরাই এরকম নোংরা, ও যত কত শিক্ষিত হোক না কেন কাজ হবে কি, ওর চলাফেরার গেট ভালো না। আবার কেউ কেউ আছে যে না, ও লোক শিক্ষা দীক্ষা খুব বেশি না, বড় চাকরি বাকরি হয় না, কিন্তু তার কথা বলা, ওঠা, ভঙ্গিমা সব কিছুর ভিতরে আলাদা একটা প্যাটার্ন আছে। তাহলে আমাদের প্রত্যেকটা রোগীর সব কিছু মিলে রোগীর একটা নিজস্ব প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা অবশ্যই খুঁজে বের করবেন। প্যাটার্ন খুঁজতে পারলে আর ঔষধের প্যাটার্নটা ধরতে পারেন, ওই অ্যাসেন্সের মতো কতগুলো পয়েন্ট একটা না একটা ধরতেই হবে, হয় অ্যাসেন্স ধরেন, নাহলে ওই প্যাটার্ন ধরেন, এককভাবে রোগীকে চিহ্নিত করতেই হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, নোট কিনোটস অ্যান্ড PQRS। খুব সুন্দর একটা জায়গা, তার মানে নোট করতে হবে কিনোটস। এই কিনোটস কথাটার অর্থ হলো গুরুত্বপূর্ণ লক্ষণ, ঠিক আছে? কিনোটস কথাটার অর্থ হলো কি যোগ নোটস, তার মানে একটা ঔষধের ভিতরে কতগুলো মূল লক্ষণ থাকে, মূল চাবি থাকে, মূল গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে, সেইগুলোকে কি একত্রে বলা হয় কিনোটস, তার মানে ঔষধের মূল লক্ষণ। অ্যান্ড PQRS, এই PQRS একটা সংকেত, এই আমরা যে সংকেত দিয়ে পড়ে আসছি, এরকম PQRS একটা শব্দ, এক একটা অক্ষরে এক একটা জিনিস বোঝায়। আমার যতটুকু মনে আছে সম্ভবত এটা ডাক্তার বার্নিংহাউসেন বলতে হ্যানিম্যান স্যারের শিষ্য ছিলেন, সরাসরি শিষ্য, ওনার এই থিওরিটা। তার মানে উনি 4 শ্রেণীর লক্ষণকে খুব গুরুত্ব আরোপ করেছেন, সেই 4 শ্রেণীর লক্ষণকে উনি এই PQRS বলেছেন। এই PQRS এর পিতে হলো পিকিউলিয়ার সিমটম, যেটাকে আমরা অদ্ভুত লক্ষণ হিসাবে আপনাদের শিখিয়েছি। পিতে পিকিউলিয়ার, ওখানে মনে হয় সম্ভবত আপনাদের সিটের ভিতরে ব্র্যাকেটে দেয়া আছে। তারপরে কোয়ার, এটা হলো অপ্রত্যাশিত যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরে আছে রেয়ার লক্ষণ, যেগুলো দুর্লভ বা বিরল লক্ষণ হিসেবে আপনাদের শিখেছি, বিরল লক্ষণ, সেটা হলো রেয়ার সিমটম। তারপরে আছে স্ট্রং সিমটম, যেটা বিস্ময়কর। তাহলে পিতে পিকিউলিয়ার, কিউতে কোয়ার, আর এর রেয়ার এবং এসে স্ট্রং, এই লক্ষণগুলো রোগের সব কিছু আপনার তুলে অবশ্যই লিপিবদ্ধ করতে হবে, কারণ এই লক্ষণগুলো আপনার রোগীর ইন্ডিভিজুয়ালিটি, তার স্বাতন্ত্রতা নির্ণয়ে আপনাকে সহায়তা দেবে। অতএব এই লক্ষণগুলো আপনারা খোঁজার চেষ্টা করবেন, যে আমি রোগী দেখেছি, সে বলেছে, আচ্ছা দেখি না এই রোগীর ভিতরে কোনো পিকিউলিয়ার লক্ষণ আছে কিনা, অথবা কোনো কোয়ার লক্ষণ আছে কিনা, অথবা কোনো রেয়ার লক্ষণ আছে কিনা, অথবা স্ট্রং কোনো লক্ষণ আছে কিনা। এই লক্ষণগুলোকে অবশ্যই আপনার স্পেশাল, কারণ রোগী তো আর এগুলো সাজাই নিয়ে আসবে না, আপনার খুঁজতে হবে আপনার কাজ সুবিধার জন্য। তৃতীয় নাম্বার পয়েন্ট, নোট মডালিটিস। তার মানে রোগ কী কারণে বাড়ে, কখন বাড়ে, কী কারণে বাড়ে, মডালিটি, হ্রাস বৃদ্ধি যেটা, সেটা অবশ্যই লিপিবদ্ধ করতে হবে, কারণ এটা রোগের অলংকার। রোগের মডালিটি, রোগের সেন্সেশন, রোগের কজেশন, রোগের নেচার, রোগের কনকমিডেন্স, এগুলো হলো আমার লক্ষণের যেমন অলঙ্করণ, তা প্রত্যেকটা লক্ষণের আমার একটা মেইন অলঙ্করণ হলো আমার মডালিটিস। চতুর্থ পয়েন্ট, নোটিস নেগলেক্টেড সিমটমস। নেগলেক্টেড সিমটমস, তার মানে অবহেলিত লক্ষণ। কিছু কিছু লক্ষণ আছে রোগী অবহেলা করে যায়, যে এটা মনে হয় বলার প্রয়োজন নেই, এটা একটা লক্ষণ নাকি। সেই লক্ষণটা ক্লিনিক্যালি আপনার কাছে খুব মূল্যবান হতে পারে, অতএব সেই লক্ষণটাকে আপনার গুরুত্ব দিতেই হবে, রোগী নেগলেক্ট করলেই হবে না। পঞ্চম নাম্বার পয়েন্ট,
নোটিস ন্যাচারাল স্টেট। তার মানে হলো বর্তমান রোগের আগে রোগী কেমন ছিল এবং বর্তমান রোগে কেমন ছিল, এই দুইয়ের ভিতরে তুলনা করতে হলে আপনার বর্তমানের আগে পূর্বে কী অবস্থায় ছিল এবং বর্তমানে কেমন আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। ষষ্ঠ নাম্বার পয়েন্ট, নোটিস কোর কনফ্লিক্ট। এই কনফ্লিক্টটা আপনাদের পড়িয়েছি। এই কনফ্লিক্টে যে কী, তার মানে রোগীর ভিতরে দ্বন্দ্ব কতগুলো আছে, সেই দ্বান্দ্বিক লক্ষণগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। রোগীর ভিতরে আবার মূল দ্বন্দ্ব, মেইন কনফ্লিক্ট একটা আছে, সেই মূল দ্বন্দ্বটা কোথায় আছে সেটা আপনার নোট করতে হবে। যেমন কীভাবে বলা যায়, লাভ অ্যান্ড ফেয়ার। তার মানে আমার একজনে ভালোবাসি কিন্তু সে ভালোবাসার ভিতরে আবার ভয় আছে, এই যে কনফ্লিক্টে পড়া যায়। এরকম কোনো দ্বান্দ্বিক যদি কোনো লক্ষণ সৃষ্টি হয়, সেই লক্ষণগুলোর কিন্তু প্রচুর মূল্য আছে। সপ্তম নাম্বার পয়েন্ট, নোটিস রিপিটিটিভ ফ্রেজ। আচ্ছা, রোগী কোন কথা বারবার বলছে সেটা নোট করেন, একেবারে গুরুত্ব সহকারে নোট করেন। এই কথাটা আমি তোমাদের পড়িয়েছি যে রোগী যে কথাগুলো বারবার বলে, তোমাদের উদাহরণ দিয়েও বলেছি এবং চেম্বারে যারা থাকে তারাও দেখেছে। সেই একটা কথা, স্যার এই কষ্ট তো অনেকগুলো আছে স্যার, যদি একটু ঘুমাইতে পারতাম তাহলে মনে হয় ভালো হয়ে যেত। আবার কতক্ষণ সব কিছু বলে, এই ঘুমটাই আমার শেষ করলো, ঘুমাইতে পারলে আমি অর্ধেক সুস্থ। আবার ওই যখন ঔষধ নিয়ে যায়, ঔষধ দিয়ে দিলেন, স্যার এর ভিতরে ঘুমের ঔষধ আছে তো, ঘুম হবে তো। তার মানে যে লক্ষণটাকে রোগী বারবার জীবনী শক্তি বারবার বলা হচ্ছে ওখানে, যেটা গুরুত্বপূর্ণ, রোগী মনে করতেছে এইটা সারলে তুই সেরে যাবি, ভাইটাল ফোর্স ওইখান থেকে তাকে ইঙ্গিত দিচ্ছে। বিদায় এই অ্যাপ্লিকেশনটা সে বারবার আসে বা বারবার সে কথা উচ্চারণ করে। তাহলে যে লক্ষণটা রোগী বারবার, আমার কেস টেকিংয়ে যে দেখেন ওই কথাগুলো পিছনে 3, 4 এরকম দিয়ে রেখেছি, সংখ্যা দিয়ে ব্র্যাকেট করে দিয়েছি। তার মানে এটা 3 বার বলেছে, সেটা 4 বার বলেছে। তার মানে এটা বিশাল আবদান, বারবার ঘুরে ফিরে সে যা কিছু চায় না কেন ওইটার পরে সে নিবদ্ধ হয়। তার মানে জীবনী শক্তি ওইটার পরে অ্যাপ্লিকেশন গুরুত্ব আরোপ করেছে। তাহলে রোগী যে কথা বারবার উচ্চারণ করবে, বারবার বলবে, সেই কথাকে আপনারা মার্ক করে নেবেন। অষ্টম পয়েন্ট, নোটিস নিউক্লিয়াস সেন্সেশন। তার মানে নিউক্লিয়াস সেন্সেশন মানে কেন্দ্রীয় অনুভূতি, ঠিক আছে, যেটাকে আপনাদের শিখিয়েছি ইনার অ্যাপ্লিকেশন বা ইনার সেন্সেশন হিসেবে বলেছি, ঠিক আছে। সেইটাকে আরেকটা নতুন শব্দ দিয়ে নিয়েছি, নিউক্লিয়াস। তাহলে কি হবে, পুরো কেসের একটি কেন্দ্রীয় সেন্সেশন থাকবে। সেইটা কি, সেইটাকে আপনার খুঁজে বের করতে হবে। রোগী যা কিছু বলল, এমনি তো প্রত্যেকটা রোগের একটা সেন্সেশন আছে, তার পায়ের ব্যথার একটা সেন্সেশন আছে, তার মনের ব্যথার একটা সেন্সেশন আছে, তার জীবন বোধের একটা সেন্সেশন আছে, সে ব্যর্থ জীবন অনুভব করছে তার একটা সেন্সেশন। এই সেন্সেশন দিয়া তার কেন্দ্রের একটা সেন্সেশন আছে, ইনার সেন্সেশন বা তার নিউক্লিয়াস সেন্সেশন আমরা ধরে নিতে পারি। সেই নিউক্লিয়াস সেন্সেশনটা আপনার যদি ধরতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আমি মূল জায়গায় ঔষধ দিতে যাচ্ছি, আমি রোগীটাকে মূল আরোগ্য যেটা বা কাঙ্ক্ষিত যে আরোগ্যটা সেটা দিতে যাচ্ছি, এই জিনিসটা ধরে নিতে পারেন। নবম পয়েন্ট, ন্যারো ডাউন কি পয়েন্টস। তার মানে বিশাল বর্ণনার মধ্য থেকে মূল যে লক্ষণ কোনটা সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। অনেক ভাষা থাকবে, অনেক লক্ষণ লেখা থাকবে, এর ভিতরে আপনার মূল সেন্সেশন কোনটা বা মূল লক্ষণ কোনটা বা কি পয়েন্ট কোনটা, সেই জিনিসটাকে আপনাকে অবশ্যই সেই চাবিটাকে ধরতে হবে। কারণ এইখানে আমরা বলেছিলাম যে অনেক সময় একটা জায়গাকে কেন্দ্র করে, একটা ট্রিগারকে ছোট্ট একটা জায়গা কেন্দ্র করে অসংখ্য লক্ষণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। গত ক্লাসেই মনে হয়েছিল এই উদাহরণটা, আর না হলে ওই আপনাদের ইসের ভিতরে পাবেন, কোনিয়ামের ভিতরে এই কথাটা আছে যে ট্রিগার পয়েন্টটা কি, এটা বুঝিয়ে দিয়েছি ওখানে একদম উদাহরণ সহ। তাহলে আমাদের ওইরকম একটা কেন্দ্রীয় পয়েন্ট আছে, সেই জায়গাটার আমাদের মূল লক্ষ্যটা বা মূল লক্ষণটা বা মূল কেন্দ্রটা বা মূল জায়গাটা বা মূল কজেশনটা কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে সেই জায়গাটা ধরতে হবে। সেই জায়গাটাকে যদি আপনি থামাতে পারেন তাহলে আপনার রোগী আরোগ্যের দিকে ধাবিত হবে। দশম পয়েন্ট, নোটিস নিডস অ্যান্ড ইনার ভ্যাকুম। তার মানে রোগীর চাহিদা কি, ঠিক আছে, সেই মূল জায়গাটা ধরতে হবে। সেই অ্যাপ্লিকেশনের মতো তার মূল নিড বলেছে এবং ভ্যাকুয়াম বলেছি, সেই মূল সুর, মূল তাল, মূল ল, মূল অ্যাপ্লিকেশন, সেই চাহিদা যাই বলে না কেন, সেটা কি রোগীর ভালোবাসা না নিরাপত্তা না তার স্বীকৃতি চায় না স্বাধীনতা চায়। আমরা বিভিন্ন মেডিসিন বলেছি, সেই মেডিসিনের ভিতরে আমরা বারবার বলেছি যে এই মেডিসিনটার টোটাল যে জায়গাটা সে একটা স্বীকৃতি চায়। কি মেডিসিন পড়িয়েছিলাম, স্বীকৃতি চায়, সব ভুলে গেছো না? হ্যাঁ, পালসেরিয়া, তোমাকে এত ভালোবেসেছি, এত কিছু করেছি, আমার সেই ভালোবাসার স্বীকৃতি দাও। ওই স্বীকৃতি সে ছাড়তে চায় না। সালভারও চায় যে আমি একজন জ্ঞানী গুণী, এত বড় বিজ্ঞানী, এত বড় ভাবুক, এত বড় চিন্তক, এত বড় লেখক, সেই স্বীকৃতিটা তোমরা দাও।
তাহলে প্রত্যেকটা রোগীর যা কিছু ঘটে না কেন ওর পরে যাই টোটাল একটা তার চাওয়া থাকে, সেটা কেউ দেখবেন যে লাভ, ভালোবাসা চায়। যেমন আমাদের ইগনিশিয়া পড়িয়েছিলাম তোমাদের, সে ভালোবাসা চায়। তোমাদের কিরিওজেট পড়েছিলাম, হ্যাঁ তুমি বন্ধু হয়ে থাকো, আমাকে ছোবা না, এমন একজন হয়ে থাকো, একজন বন্ধু হয়ে থাকো। তাহলে কেউ চায় স্বীকৃতি, কেউ চায় স্বাধীনতা। নেট্রামিউর কি বলেছিলাম? নেট্রামিউর স্বাধীন চায় না, এবং নেট্রামিউরের থিম সঙ্গে ওখানেও আছে যে নেট্রামিউরের লবণকে যে বন্দি করে দিয়েছেন, সেই লবণ আবার তার স্বাধীনতা চায় যে আমার পরিবার, আমার বর্গে, আমার জায়গায় আমাকে আবার ফেরত দাও, আমি আবার গলে যাব, আবার আমি পানিতে পরিণত হব। এক একটা জায়গায় এক একটা প্রত্যেকটা মেডিসিনের একটা চায় থাকে। একটা রোগীর সামগ্রিকতার ভিতরে লাস্টে যে সে যত বিপর্যস্ত হোক না কেন, রোগ মানসিক শারীরিক, এই বিপর্যয়ের পরে তার একটা আবার চাওয়া থাকে। সেই চাওয়ার জায়গাটা আপনারা বের করবেন। আচ্ছা, তাহলে আমাদের 10টা গেল হলো এনের। আচ্ছা, তাহলে আমরা দেখি জির সাথে আমাদের 10টা শব্দ জি দিয়া কী কী কেস টেকিংয়ে আসতে পারে। জি এর মধ্যে অন্তর্নিহিত 10টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট, গ্রাস্প হিডেন হেসিটেশন। তার মানে রোগী কোথায় থমকে আছে, আটকে গেছে, সেই জিনিসটা আমাদের ধরতে হবে। রোগী কিন্তু মাঝে মাঝে আটক হয়ে যায় বা থমকে যায়, বলার ভিতরে ধরে যায়, এবং তার টোটাল জীবন বা তার সুখ শান্তিও কোনো একটা জায়গায় ওই হিডেন হয়ে যায়, আটক হয়ে যায়, থমকে যায়। সেই জায়গাটা আমাদের অবশ্যই খুঁজে ধরতে হবে। দ্বিতীয় পয়েন্ট, গো টু দ্য কোর। তার মানে আমাদের মূল উৎস বা শেকড় কোথায় রোগের বা রোগীর বা তার অবস্থার, সেই আমাদের মূল জায়গাটা আমাদের খুঁজে বের করতেই হবে। তৃতীয় পয়েন্ট, গিভ অ্যাটেনশন টু সাইলেন্স। এটা নিয়ে অনেকে দ্বিধান্বিত হতে পারেন যে নীরবতার মধ্যে কথা শোনো, নীরবতার মধ্যেও কথা শুনতে শেখো। আপনাদের সিটে দেওয়া আছে শুনতে শেখো। নীরবতার মাঝে কথা শুনতে শিখবো কীভাবে? অবশ্যই নীরবতার একটা ভাষা আছে, সেই ভাষাকে আপনাকে বুঝতে হবে। একটা গানও আছে, তুমি অনেক কথা যাও যে বলি কোনো কথা না বলি, আছে না? তোমার বোঝা ভাষা দিয়েছি জলাঞ্জলি। তাহলে নীরবতার মাঝেও ভাষা থাকে। এখন আপনার সাথে অভিমান করেছে একটা লোক, অভিমান করে ঈদের দিন খুশি হয়ে আর কিছু সাজেও নাই, গোজেও নাই, মোটামুটি বসে আছে, নাস্তা সেমাই টেমাই আর মুখে দিচ্ছে না। তার মানে ওই যে দিচ্ছে না নাস্তা, নীরব আছে, কোনো চেঁচামেচি নাই, তার মানে বুঝতে হবে তার শাড়িটা ভালো হয় না বা শাড়িটা দেন নেই। নীরবতার মাঝেও অনেক কথা থেকে যায়। রোগী একটা বলল, স্যার জীবনটাই শেষ, যে আশাকাঙ্ক্ষা ছিল সব বিয়ার পর শেষ, দিয়ে আর বলতে পারছে না। তার মানে এই যে থেমে গেল, এরপরে তো আপনার একটা বিশাল ইতিহাস আছে। সে তো বিয়ে করেছিল একটা সংসার করার জন্য, সুখী হওয়ার জন্য, করেছে, সে ওইখানে এসে বলছে টোটাল সব শেষ। এই টোটাল সব শেষ, এই টোটাল কি? এই টোটালের ভিতরে তার বিশেষ স্বপ্ন, তার এইম, ছোটোবেলার এইম, তার জীবনের লক্ষ্য, তার আশা, তার আকাঙ্ক্ষা, তার স্বপ্ন, তার রুটিন, সব কিছু এবং প্রচেষ্টা সব শেষ হয়ে গেছে। তাহলে না বলার কথার মাঝে রোগীর অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক কিছু। আর এইগুলো যদি কীভাবে বের করতে হয়, এই ডাক্তার যখন হবেন তার আগে মাঝে মাঝে একটু চেম্বারে এসে বসেন, কারণ আমাদের চেম্বারে আসলে এই ধরনের রোগীগুলো দেখতে পাবেন। দেখবেন যে রোগীগুলো বাস্তবতার সাথে আমাদের এই বর্ণনার কতটা মিল এবং কিভাবে আমরা তার তালা ভাঙি। কারণ ওই মনের তালা ভাঙা খুব কঠিন ব্যাপার। ওই গত পরশুদিন আপনাদের নাইটের ক্লাসে বলেছিলাম যে আমার মনের তালা ভাঙলো কে, এক চাবিওয়ালা। আগের যাত্রা গানের অনুষ্ঠানে গান গাইতে রাতে সেখানে, তাই সেই চাবিওয়ালা হলো আপনি। প্রত্যেকটা রোগীর কম বেশি আমাদের সমাজে, আমাদের অর্থনৈতিক অবস্থায় আমাদের একটা তালা দেওয়া একটা জায়গা আছে। প্রত্যেকটা পুরুষ বলেন, মহিলা বলেন, আমাদের একটা অব্যক্ত জায়গা আছে, বলতে পারি না, একটা গোপন জায়গা আছে, দিয়ে রেখেছি, একদম শিকল দিয়ে রেখেছি যে এটা যদি বলি তাহলে আমার স্ট্যাটাস থাকবে না, আমার প্রেস্টিজ থাকবে না, আমার পার্সোনালিটি থাকবে না। সেই তালা ভাঙার দায়িত্ব হলো কিন্তু চিকিৎসকের, কারণ ওইটা না ভাঙলে আপনার প্রপার চিকিৎসাটা হবে না। চতুর্থ নাম্বার পয়েন্ট, গো উইথ দ্য জিনিয়াস। প্রকৃত সদৃশ বেছে নাও। তার মানে সদৃশের যে একটা প্রকৃতি আছে, আবার কৃত্রিমও কিছু হতে পারে, আপনার প্রকৃতিটা বেছে নিতে হবে। আপনাদের সিটের ভিতরে ওইখানে সম্ভবত একটা শব্দ দেয়া আছে, তার মানে মেডিসিন আজ এ মিরর অফ দ্য পার্সন, এরকম একটা কথা আছে নাকি? তার মানে একটা মেডিসিন হলো একজন ব্যক্তির আয়না, একজন ব্যক্তির ভিতরে একটা আয়নার ছবি, সেই ছবিতে দেখতে হবে আপনার ঔষধের ছবিটা পড়বে ওই আয়নায়। অতএব তার প্রকৃত সদৃশ যদি আপনি খুঁজে না বের করতে পারেন তাহলে কিন্তু প্রকৃত ছবি আপনার কখনোই প্রস্ফুটিত হবে না। তার মানে একটা মেডিসিনের ভিতরে একজন পার্সন বা একজন পার্সনের ভিতরে একটা মেডিসিন, উভয় কথাই বলা যাবে।
ওখানে একটা ছবি আপনাকে তুলতেই হবে। পঞ্চম পয়েন্ট, জেন্টেলি চ্যালেঞ্জ ফলস বিলিভ। তার মানে আমরা ডিলিউশন, হ্যালুসিনেশন, ইলিউশন এরকম কতগুলো জিনিস পড়েছি। তার মানে রোগীর কতগুলো বদ্ধ ধারণা থাকে, বিশ্বাস থাকে, ভুল বিশ্বাস থাকে। সেই ভুল বিশ্বাসকে, রোগীর বিশ্বাসকে রোগীর মতো আপাতত থাকতে দেন। আপনি ওখানে ভাঙতে যেন না, ভাঙবেন আপনি সেটা কাউন্সিলিংয়ে ভাঙেন, অন্য কায়দা ভেঙে তাকে সতর্ক দেন। সরাসরি আপনি অপোজিশনে যেন না। রোগী বলল, স্যার এ তো আমার তাবিজ কবচের কথা, শাশুড়ি তাবিজ করছে আমার ক্ষতি করার জন্য, বা অমুকে আমার এই বাড়ির পাশে আছে, এই যারা আমাদের কতজন আছে, ইঞ্জিনিয়ার পর্যন্ত আছে, বিএসসি ইঞ্জিনিয়ার ফ্যামিলি, ঠিক আছে, বউ এরকম নিজে ওই ডিলিউশনে চলে, তার এসব ক্ষতি করছে। তারপরে একজন আছে তো একদম রেগুলার, সপ্তাহের ভিতরে গেলে একদিন দেখা পাবেনি আপনারা, তার এই ঈদের সময় ক্ষতি করে বেশি। ঈদে আসছে, এখন টাকা পয়সা যেন স্বামীর না দেয়, স্বামীর এই জন্য তাবিজ খাওয়াই শেষ করছে, আমাদের ফ্যামিলিটারে শেষ করছে, এরকম আমাদের পেশেন্ট আছে, এবং এডুকেটেড ফ্যামিলি। তারপরে ইঞ্জিনিয়ারের ফ্যামিলি টোটাল সব সিক, সব মানসিক দুর্বল। ইঞ্জিনিয়ার সাহেব ওদের পাল্লায় পড়ে সেও বিশ্বাস হয়ে গেছে, স্যার আমাদের কোনো ডাক্তারের রোগ ধরতে পারে না, কোনো ডাক্তারের ঔষধে কাজ হয় না, কী করে হবে? ওই পাশের বাড়ির যে লোক আছে সে সপ্তাহের ভিতরে একটা দুটো করে তাবিজ পুঁতে থাকে, ওই তাবিজ পুঁতলেই আমাদের রোগ শুরু হয়ে যায়, এই জন্য আমাদের রোগ ধরা পড়ে না। এরকম যখন ডিলিউশনে চলে যায়, এখন যদি আমি বলি ধর্মিয়া তাবিজ কবজ কিছু আসেনি, তুমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, ওই রোগী আপনার আর থাকবে না। ওর বিশ্বাসকে আপনি ভাঙবেন ঔষধ দিয়া, যুক্তি দিয়া না। তারপরে কতগুলো কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, সেই কাউন্সিলিংটা অত্যন্ত কঠিন এবং খুব বুদ্ধিদীপ্ত। সেটা টোটাল হোমিওপ্যাথিটা যদি না বোঝে, এবং কোন ঔষধের রোগী, কোন ক্ষেত্রে রোগী, কোন জায়গায় ডিলিউশন হয়েছে, সেই জায়গাটা না বুঝতে পারলে কমন শব্দ দিয়ে তাকে কাউন্সিলিং দেওয়া যায় না। অতএব এই ধরনের এক শ্রেণীর রোগী পাবেন আমাদের সমাজে। এই বদ্ধ ধারণার রোগীর সংখ্যা অসংখ্য। অতএব এখানে আপনার ঔষধও জানতে হবে, আপনার ডিলিউশনও জানতে হবে। ষষ্ঠ নাম্বার পয়েন্ট, গিভ ভ্যালিডেশন টু ফিলিংস। তার মানে রোগীর অনুভবকে সম্মান এবং গুরুত্ব দিতে হবে, অসম্মান করা যাবে না। রোগীর অনুভূতি অবশ্যই তাকে, সেটা রিয়াল হোক, সেটা ওইরকম ফলস তার কোনো অনুভূতি হোক, বা ফলস বিশ্বাস হোক, বা ওইরকম ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন যাই হোক না কেন, সেটাকে আপনার সম্মান দিতে হবে এবং সেটাকে গুরুত্ব দিতে হবে। ওইটা যত গভীরভাবে বিশ্বাস করবে, আপনার লক্ষণও তত গভীরের, তত স্ট্রং। লক্ষণেরও তো শ্রেণী আছে, লক্ষণেরও গভীরতা আছে, অগভীরতা আছে। তা সে যত গভীরভাবে বিশ্বাস করবে, আপনাকে তত গভীরভাবে নিতে হবে। সপ্তম পয়েন্ট, গার্ড দ্য থেরাপিউটিক স্পেস। তার মানে কেস টেকিং যে টোটাল পদ্ধতি, এই পদ্ধতিটাকে আপনার পবিত্র ক্ষেত্র বা পবিত্র দায়িত্ব হিসাবে গ্রহণ করতে হবে। এটা দায়সারাভাবে করলে হবে না, এটাকে আপনাকে আদর্শিকভাবে নিতে হবে। তার মানে আদর্শিকভাবে এবং পবিত্রভাবে গ্রহণ করতে হবে যে আমি যে কেস টেকিংটা করছি, এটা একটা পবিত্র কাজ করছি, আমার এই কাজটা সম্পূর্ণ পবিত্র এবং এটা একটা আদর্শিক কাজ। অষ্টম পয়েন্ট, গিভ স্পেস টু হিল। তার মানে শুধু ঔষধ নয়, কেস টেকিংয়েও যেন আরোগ্যের ছোঁয়া পায় রোগী। শুধু ঔষধ দিয়ে আরোগ্যের ছোঁয়া দিয়েন না, কেস টেকিংটা এমনভাবে করেন, এমন শৈল্পিকভাবে করেন, এত সুন্দরভাবে করেন, রোগীকে এত সুন্দরভাবে তুলে নিয়ে আসেন, সেখানেই যেন রোগী প্রথমে আরোগ্যের ছোঁয়া পায়। হ্যাঁ, আমার এত যন্ত্রণা কোনো ডাক্তার শোনে নাই, এর আগে এত পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, পরীক্ষার কথা জিজ্ঞেস করেছি ডাক্তারকে, তাও বলে নাই, আমার কথা শোনে নাই। এই ডাক্তার সাহেব এত সুন্দর করে আমার জীবনের সব ছোটোবেলার অসুখ থেকে, গল্প থেকে, আমার সেই সাইলেন্ট গ্রিপ থেকে আরম্ভ করে আমার সব কিছু তুলে নিয়েছে, তাহলে আমি ঔষধে ভালো হব, এই বিশ্বাসটা জন্মিয়ে দেন। তার মানে কেস টেকিং থেকে এই রোগীর ছোঁয়া, আরোগ্যের ছোঁয়া যেন পেয়ে যায়, সেই ব্যবস্থাটা করে নেবেন। খুব সুন্দর কথা কিন্তু। তার মানে কি বলেছি, শুধু ঔষধ দিয়ে নয়, কেস টেকিং দিয়ে এই রোগীর আরোগ্যের ছোঁয়া তৈরি করেন। নবম পয়েন্ট, গাইড টুয়ার্ড হিলিং। তার মানে শুধু ঔষধ দিয়ে নয়, রোগীকে নিজে যেন বুঝতে পারে, সেটা আপনি কাউন্সিলিংয়ের মাধ্যমে সেরে দেন। তার মানে তার রোগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দেন, তার বদ্ধ ধারণা সম্পর্কে ডাইরেক্টলি কিছু না বললেও একটা ইঙ্গিতের যোগসূত্র দেন, তারপর একটা ভাবনার জায়গা সৃষ্টি হয়, যেন হ্যাঁ আমার এটার জন্য এটা হতে পারে, সেই জায়গাটা তাকে বোঝার মতো ক্ষেত্র তৈরি করে দেন। দশম পয়েন্ট, গাইড হিলিং নট ফিক্সিং। খুব কঠিন কথা। তার মানে শুধুমাত্র রোগ সারাতে নয়, আরোগ্য ঘটানোর জন্য সাহায্য করেন। কথাটা বুঝেন, শুধু তার উপসর্গ সারানোর জন্য নয়, তার আরোগ্য ঘটানো, উপসর্গ উপশম দেয়া আর আরোগ্য দেয়া রোগের কথার ভিতরে কিন্তু পার্থক্য আছে। একটা পেটে ব্যথার রোগী আসলো, আপনি কলসিন দিলেন, পেটে ব্যথা কমে গেল, ঠিক আছে, কিন্তু যে কারণের জন্য ব্যথা,
সেই ব্যথার কারণকে কিছু না, ওইটা কিছুদিন পর আবার অঙ্ক তুলনার আবার ডাইভার্ট হয়ে অন্যদিকে গেল বা অন্য আংশিক লক্ষণ কিছু রয়ে গেল, সেটা কিন্তু আরোগ্য হলো না। ওটা শুধুমাত্র আপনার উপসর্গের কিছু উপশম হয়েছে বা একটা দুটো উপসর্গ ভালো হয়েছে, কিন্তু মূল যে আদর্শ বা আইডিয়াল কিওর সেই জিনিসটা কিন্তু ওখান থেকে যায় নাই। আচ্ছা, থ্যাংক ইউ খাদিজা খাতুন। আমরা কেস টেকিংয়ের CASETAKING মোট 10টা অক্ষর আছে। 10টা অক্ষরের প্রত্যেকটা অক্ষরের সপক্ষে আমরা 10টা করে আবার শব্দ দিয়েছি। এখান থেকে আমরা বলতে চেষ্টা করেছি কেস টেকিংয়ে একজন ডাক্তার এবং রোগীর কি করণীয়। আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন, কারণ এগুলো সতর্ক থাকলে আপনি মনে করবেন যে হ্যাঁ আমার এই জিনিসটা তো বাদ রয়ে গেছে, এই জিনিসটা তো বাকি আছে, এখান থেকে তো আমার জিজ্ঞাসা করা হয় নাই। তারপরে আমরা আগামী তারিখ কেস টেকিংয়ের কীভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এটা প্র্যাকটিক্যালও দেখাবো, এবং কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। ওই যে একটু আগে বললাম আমার মনের তালা ভাঙলো কে, সেই তালা কিভাবে ভাঙতে হবে, কিভাবে দরজায় নক করতে হবে, কোন জানলায় কী নক করে কী কথা বের করতে হবে, সেগুলো নিয়ে পদ্ধতিটা আমরা শিখাবো। যেমন আমাদের এই হ্যানিম্যানিয়ান আশ্রম, এখানে আমাদের ওই পাশে দরজা আছে, এই পাশে ছাদে দরজা আছে, ওই পাশে আমাদের মেইন এখানে ঢোকার দরজা একটা, ওই দরজাটা আটকে দেন। যদি আটকে দেয় পিছনে এসে যদি ওইখানে কেউ যদি দেখে যে হ্যাঁ ভিতর থেকে আটক, তাইলে ওখান থেকে নতুন মানুষ কিছু বুঝতে পারবে যে এর ভিতরে কি হচ্ছে, বোঝার কোনো কায়দা নেই। যদি ওখানে সে নক করার পর খুলে দিলাম, যদি সে খুলতে সমর্থ হলো, নক করে খুলে দেওয়ার পর দেখলো ও বাবা এখানে অনেক ডাক্তার, অনেক বড় বড় অফিসার আছেন, নতুন নতুন ছাত্রছাত্রী আছেন, এখানে শিক্ষা দেওয়া হয়, এখানে আমাদের একটা ব্যানার আছে নাম হ্যানিম্যান আশ্রম, এখানে অনেক হোমিওপ্যাথির উপদেশ দেওয়া আমাদের কতগুলো বোর্ড আছে, এখানে একজনের লেকচার দিয়েছে, একটা লেকচার টেবিল আছে, একটা ডাইস আছে, এখানে হ্যানিম্যানের ছবি আছে, আমার ছবি আছে এখানে, তারপরে কিছু ডেকোরেশন আছে গ্রামীণ, অনেক কিছু দেখতে পাবে। কিন্তু দরজা যদি না খুলতে পারতো কিছু দেখা যেত? তাহলে আসল হলো কেস টেকিংয়ের যে আমি এই রোগীর ভিতরে প্রবেশ করব, কোন জায়গায় আমার নক করতে হবে, কি ভাষা দিয়ে নক করতে হবে, কখন নক করতে হবে, সেই জায়গাটা বোঝাটা হলো সবচেয়ে সেরা জায়গা। সেইটা যদি বুঝতে পারেন তাহলে নক করতে পারেন। আর আপনার প্রতি যদি আগে যে আত্মবিশ্বাস বললাম যে চিকিৎসকের কতগুলো গুণাবলী থাকতে হবে, এখানে দেখেছেন অনেক গুণাবলী থাকতে হবে, এই গুণাবলী যদি না থাকে তাহলে আপনার পরে কিন্তু বিশ্বাস করে আপনি যত নক করেন না কেন আপনার কাছে বলবে না। আপনার কাছে প্রথমে এসে যদি রোগীর অবিশ্বাস হয়ে যায় যে না আমার এই ভিতরের কথাগুলো এগুলো বলবো না, ও যদি আমার স্বামী এসে আবার জিজ্ঞেস করে সব বলে দিবে যে তোমার বউ বিয়ের আগে এরকম প্রেমে চাকা খাইছিল বা সেই সাইলেন্ট গ্রিপ নিয়ে এখন এই অসুস্থ হয়েছে, এই আমার রোগীতে লেখা আছে। রোগী যদি এই বিশ্বাস করে দেয় বা এই বিশ্বাস এসে যায় আপনাকে দেখে বা আপনার আচরণে, তাহলে কিন্তু আপনি মনের তালা যতই পিটান না কেন মনের তালা খুলবে না। অতএব প্রথম আপনার প্রতি আপনার অ্যাটিচিউড, আপনার প্রতি বিশ্বাস, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার সাজসজ্জা, আপনার ডেকোরেশন এবং আপনার তথ্যাবলী, কারণ রোগী যখন আসছে সে তো তথ্য নিয়ে আসছে, ওই ডাক্তার কেমন, ওই ডাক্তার কীরকম। অতএব সেইটা যদি সে বিশ্বাসভঙ্গ হয়ে যায় তাহলে এক শ্রেণীর এক জাতের রোগী আসবে না। বিশেষ করে মেন্টাল ডিসঅর্ডারের রোগী বা ডিসঅ্যাপয়েন্টেড লাভ আপনাদের পড়িয়েছি বা সাইলেন্ট গ্রিপ, এ সমস্ত রোগী আপনাকে দেখাবে না। যদি মনে করেন ডাক্তার ক্যামেরা দিয়ে আমার ছবি করতেছে, এই একটু পরে ভিডিও ছাড়বে যে এই রোগী ভালো হয়ে গেছে, তাইলে এই রোগী আপনার কাছে দেখাবে না। হয়তো অন্য জাতের রোগী আসতে পারে যে আমার টিউমার হয়েছে, ফোড়া হয়েছে, চর্মরোগ হয়েছে, অমুক হয়েছে, এগুলো ডাক্তার যদি গাইয়াও বেড়ায় তাতে আমার অসুবিধা নেই, অত প্রাস্টিস যাবে না। কিন্তু কিছু কিছু জায়গা, কিছু কিছু সেই ট্রিগার পয়েন্ট বা কিছু কিছু অ্যারেস্টেড যে জায়গাগুলো, কারণ একটা স্বামী ক্যামোমিলা ঘরে ক্যামোমিলা, সে ক্যামোমিলিয়া দ্বারা সে প্রতিনিয়ত সে আহত হচ্ছে, সে রোগীতে পরিণত হয়ে গেছে, এগুলো সহ্য করতে পারছে আর নিতে পারছে না। এখন কি এসে বলবে নেই সেই অফিসার বা শিক্ষিত মানুষ আমার ঘরে একটা এরকম একটা ল্যাকেসিস আছে বা এরকম একটা ক্যামোমিলা আছে, তার নির্যাতনে, তার মায়ের খেয়ে, তার অপমান অপদস্থে আমি প্রতিনিয়ত এরকম হয়েছে, বলবে আর এইটা তুমি আমি প্রকাশ করে দেবো, এটা বলবে কেউ? তাহলে এই রোগীটা আমি হারাবো। অতএব আমার প্রতি ওই রোগীর বিশ্বাস থাকতে হবে যে না, ওনার কাছে আমি যতটুকু রেখেছি সব আমানত হিসাবে রেখেছি, এর খেয়ানত হবে না। তখন রোগীর অনেক গভীরে ঢোকা যায়। আর যদি ওই খেয়ানত হওয়ার পয়েন্ট না থাকে তাহলে রোগীর প্রকৃত ছবি আপনি কখনোই পাবেন না এবং পাবেন না। উপর থেকে ভাষা কিছু লক্ষণ বলবে যেগুলো তার পার্সোনালিটি লস হবে না, সেই লক্ষণগুলো বলে দিয়ে গেল। তার মানে কি আংশিক? তাহলে আংশিক লক্ষণ দিয়ে আপনি পূর্ণাঙ্গ চিকিৎসা কীভাবে দেবেন? সম্ভব না।